এক হামলার প্রতিবাদে মিছিল থেকে আরেক হামলা। বাংলায় আক্রান্ত বিজেপির সাংসদ বিধায়ক, ত্রিপুরায় পাল্টা তৃণমূলের পার্টি অফিসে হামলা। প্রথমে ধিক্কার স্লোগান দিয়ে মিছিল, পরে সেই মিছিল থেকে বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দপ্তরে হামলা হলো। পশ্চিমবঙ্গে অভিযোগ উঠেছে পুলিশের সামনে বিজেপির সাংসদ বিধায়কের উপর হামলা হয়েছে। আবার ত্রিপুরায় অভিযোগ তৃণমূলের পার্টি অফিসে হামলার সময় পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখেছে। সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে মঙ্গলে আগরতলায় ধিক্কার মিছিল ডেকেছিল বিজেপি। সেই মিছিল চিত্তরঞ্জন রোডের মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছতেই উত্তেজনা বাড়তে থাকে, কারণ এখানে রাস্তার উপরে রয়েছে ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দপ্তর। হঠাৎ মিছিলে থাকা বিজেপি কর্মী সমর্থকরা বাস নিয়ে তৃণমূলের রাজ্য দপ্তরে ঢোকার চেষ্টা করে। শুরু হয়ে যায় ভাঙচুর। ছেড়ে ফেলা হয় রাজ্য সদর দপ্তরে আটকানো তৃণমূলের ফেস্টুন, ছোড়া হয় ঢিল। যখন মিছিল হচ্ছিল, মিছিলের সময় পুলিশ ছিল এবং মিছিলের একেবারে অগ্রভাগে পুলিশের নিরাপত্তায় মিছিলটা এগিয়ে যাচ্ছিল এবং সেই অতর্কিতে সেই মিছিল থেকেই কিন্তু ভাঙচুর হয়। এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে লেখা হয়, ত্রিপুরায় তৃণমূলের অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই আক্রমণ হিংসার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গণতন্ত্রের ওপর খোলাখুলি আক্রমণ। যখন বিরোধীদের কণ্ঠরোধ করতে শাসক পক্ষ হিংসা ছড়িয়ে দেয়, তখন তা শক্তি নয়, ভয় এবং নৈতিক দেউলিয়াপনাকে প্রকাশ করে ফেলে। বিজেপির বিভিন্ন নেতৃত্বরা তারা একটা মিছিল করে যখন তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে তৃণমূল পার্টি অফিসের মধ্যে হঠাৎ করে আক্রমণ করে দিল। তৃণমূল পার্টি অফিসের যত আসবাবপত্র আছে ভাঙচুর করলো এবং আমরা দেখলাম তখন সামনে কিছু পুলিশও দাঁড়ানো ছিল, কিন্তু পুলিশ তাদেরকে কোনো ধরনের বাধা দেয়নি যে এইভাবে আতর্কিতভাবে তৃণমূল পার্টি অফিসে হামলা করে তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার মাটি থেকে সরানো যাবে না। কোথাও কিছু ভাঙচুর করা হয়নি, হ্যাঁ, তবে ফ্ল্যাগ ফেস্টুন যেগুলি ছিল সেগুলি উপড়ে ফেলে দেওয়া হয়েছে। আমাদের কার্যকর্তাদের মধ্যে খুব পুঞ্জীভূত হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে কিভাবে আমাদের সাংসদকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের বিধায়ককে মারধর করা হয়েছে। ত্রিপুরাতে কোনোভাবেই তৃণমূলের মূল গজাবে না। হামলার নিন্দা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাংলায় ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে না পেরে বিজেপি তাদের সমস্ত যন্ত্রণা উগরে দিচ্ছে তাদের ক্ষমতাসীন রাজ্যগুলিতে, সেখানেই হিংসা ও উস্কানি ছড়াচ্ছে। ত্রিপুরায় আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা, গোটাটাই হয়েছে ত্রিপুরা পুলিশের সামনে, যা বিজেপির প্রতিহিংসা পরায়ণ এবং আইন বিরোধী মানসিকতার আসল ছবি প্রকাশ্যে এনেছে। নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করতে আমাদের রাজ্য থেকে 5 সদস্যের এক প্রতিনিধি দল ত্রিপুরায় যাবেন। তৃণমূলের প্রতিনিধি দলে থাকছেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, সুদীপ রাহা ও সুস্মিতা দেব। এর আগে 2021 সালের আগস্টে বিজেপি শাসিত ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা হয়। তার কিছুদিন আগে ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ও অন্যান্য নেতা নেত্রী। কিছুদিন আগেই ত্রিপুরাতেই সিপিএম এর পার্টি অফিসের একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা। প্রকৃতির রুদ্ররোষে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গ, মিরিক যেন মৃত্যুপুরী, চারিদিকে বিপর্যয়ের ক্ষত। सर हमारा ये घर गिरने वाला है, अभी वोट ले जाओ, जिताओ, भेज दो सरकार में, लेकिन वो लोग कुछ नहीं कर रहा है। পাহাড়ি নদী, চা বাগানে ঘেরা ছোট্ট গ্রাম টাবাকোশি, মিরিকের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন, তার অবস্থা এখন এরকমই। চারিদিকে ধ্বংসস্তূপ, পাহাড় থেকে গড়িয়ে পড়েছে পাথরের চাই, পলি কাদা জমে বন্ধ রাস্তা, কোথাও আবার রাস্তার উপর দিয়েই বয়ে চলেছে জলের স্রোত। যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এক পাশে আমার ডান দিকে রয়েছে চা বাগান এবং বাদিকে খাদ। এই রাস্তা আদতে রাস্তা নয়, এক প্রকার
মারণ ফাঁদ, প্রায় 2 থেকে 3 ফুট বা তারও বেশি হতে পারে, যে পুরোপুরি পলি মাটি, পুরোপুরি কাদা। বন্যা হওয়ার পর তো সব শেষ হয়ে গেল, ব্রিজ ফ্রিজ মানে বাটা রাস্তাঘাট সব শেষ হয়ে গেছে। সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে আপনাদের? এখনো পর্যন্ত দেখিনি, ওরা সরকার করছে জানি না আমরা। মঙ্গলবার মিরিকে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, কিন্তু গ্রামীণ এলাকাগুলোয় এখনো কোনো সাহায্য পৌঁছয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। दीदी अभी तक आए नहीं। दीदी का जो मंत्री लोग है वो भी उधर बड़ा बड़ा रोड पर जाता है, ये ग्रामीण रोड पर नहीं आता है, कुछ नहीं करता है। একই পরিস্থিতি মিরিকের থারবো গ্রামে। পাহাড় থেকে পাথর পলি ধসে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তায় এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যে গাছগুলো পড়েছে বা যে পাথরের টুকরো পড়েছে সেগুলোকে সরানোর কাজ করা হলেও বিভিন্ন গ্রামে এই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে, যেখানে বড় বড় পাথর পলি জমে সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার মেরামতি হয় না, এমনটাও অভিযোগ। কতবার বলছে হয় নাই, কি করবো স্যার, হোগা আব নাই হুয়া স্যার। জলদাপাড়ার শান্ত হলং নদীর এখন রুদ্ররূপ। জলের তোড়ে একমাত্র কাঠের সেতু ভেঙে গেছে। এভাবেই দড়ি ধরে খরস্রোতা নদী পার করছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে এই জলদাপাড়া ট্যুরিস্ট লজ যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই হলং নদী পার হওয়া, এবং হলং নদী পার হতে গেলে এইভাবেই কিন্তু এখানে যারা জলদাপাড়া ট্যুরিস্ট লজের কর্মীরা রয়েছেন তারা এইভাবেই পার হচ্ছেন। তাদের পারাপারের উপায়ও এই একটাই, এই হলং নদীর মধ্যে এখনো পর্যন্ত স্রোত ভালো রকমভাবেই রয়েছে। দেখলাম আস্তে আস্তে করে এখানে বড় বড় গাছ এসে ঠেকলো, গাছগুলো সাথে এবং আমাদের দুর্গাপূজার এখানে কিছু কাঠামো ছিল ওর সাথে ব্রিজটা ভেঙে বেরিয়ে চলে গেল। জলদাপাড়া টুরিস্ট লজের ভেতরের বেসমেন্টটা টোটালটাই জলের তলে চলে যায়। জল ঝুঁকে বেহাল দশা জলদাপাড়া টুরিস্ট লজের। এখনো সেখানে পলি কাদা মাটি স্তর। বৃষ্টি থামতে সাফাই শুরু করেছেন কর্মীরা। কতদূর উঠেছিল জল? অতটুকু উঠেছিল। আচ্ছা, সেই সময় আপনারা কোথায় গিয়ে লজে ছিলাম আমরা। আচ্ছা, লজে ছিলাম, অনেক কাজ বাকি আছে এখন। নাগরাকাটায় কুট্টিছোড়া নদীর উপরেও ব্রিজে ধস নেমেছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি শুরু করেছে প্রশাসন। অন্যদিকে নাগরাকাটার বামনডাঙ্গায় জলের তোড়ে ভেসে গেছে সেতু। খরস্রোতা গাছিয়া নদীতে এভাবেই ট্রাক্টরে করে চলছে পারাপার। আবির দত্ত, সন্দীপ সরকার ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দক্ষিণে যখন উৎসবের আবহ, উত্তরে তখন ভয়াবহ বিপর্যয়। পর্যটন যার রুটি রুজি দিনযাপন, উৎসবের মরশুমে বিশাল ধাক্কা খেয়েছে সেই পাহাড়। সেই ধাক্কায় সাধারণ মানুষের সর্বনাশ, উড়ান সংস্থাগুলির পৌষ মাস। কারণ বেশিরভাগ রাস্তা বন্ধ থাকায় পাহাড়ে আটকে পড়া পর্যটকদের দ্রুত ঘরে ফিরতে ভরসা আকাশপথ। অভিযোগ, বিপর্যয়ের পরেই অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে কলকাতা ফেরার বিমান ভাড়া। সাধারণত বাগডোগরা থেকে কলকাতায় আসার বিমান ভাড়া 2,500 থেকে 3,000-এর মধ্যে, কিন্তু এখন কোনো বিমান সংস্থা বাগডোগরা থেকে কলকাতায় ফিরতে প্রায় 11,500 টাকা নিচ্ছে, তো কেউ আবার ভাড়া 1 লাফে 20,000 টাকা করে দিয়েছে। দুর্যোগের জেরে উত্তরবঙ্গে যে বাঙালি পর্যটকরা আটকে রয়েছেন তাদের এখন ঘরে ফিরতে কালঘাম ছুটে যাচ্ছে, কারণ ট্রেনের টিকিট অমিল এবং অভিযোগ উঠছে বাসের ভাড়া প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আর আকাশপথে অর্থাৎ বিমানে করে কলকাতায় ফিরতে গেলে তার খরচও আকাশ ছোঁয়া। আমরা ওখান থেকে যে গাড়িতে এসেছি সেই গাড়ি আমাদের ডবল চার্জ করেছে, মানে আমাদের দিতে হয়েছে এক্সট্রা, মানে যেটা ধরুন 2.5-3 নেই, আমরা সেটা 5.5 এসেছি। ফ্লাইটের ফেয়ার তো অফকোর্স প্রায় ডাবল, অনেক বেড়ে গেছে খরচ। এক একটা ফ্লাইট প্রায় 10,000 টাকা করে লাগলো, কিন্তু কি করব, 2 দিন ওয়েট করলাম, কিন্তু হ্যাঁ ডবল প্রায়। ট্রেনের টিকিট নেই, গাড়ি বা বাসের ভাড়া 2 গুণ 3 গুণ। যাত্রীদের অভিযোগ, বাধ্য হয়ে উড়ানের টিকিট কাটতে হয়েছে মোটা টাকা দিয়ে। শ্যামলী পরিবহন অন্যান্য বাসগুলোতেও এত ভাড়া বেড়ে গিয়েছে, তখন ওইভাবে সিট অ্যাভেলেবেলই ছিল না। ভাড়া বেড়ে গেছে বলতে কত চাইছিল? আমি তো এরকমও দেখেছি বাসে 7,500। তারপর আর মানে কিছু তো করার নেই, আমাদের স্টে করতে হলো শিলিগুড়িতে একদিন। আমার 40,000 টাকা এক্সট্রা খরচা হয়ে গেল যাতায়াত করতে,
এটা আমার মানে ওটা আমি তৎকালে টিকিট করেছিলাম, তৎকালে টিকিটের পয়সাও আমার গেল। ঝোপ বুঝে কোপ মারার এই ইতিহাস বহু পুরনো। বিপর্যয় ঘটলেই মহার্ঘ হয়ে ওঠে উড়ানের টিকিট। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেও ঘটে একই ঘটনা। হাজার হাজার মানুষ যখন আতঙ্কিত, পরিবার পরিজন উদ্বিগ্ন, তখন বিমান সংস্থাগুলি ব্যস্ত ছিল অতিরিক্ত মুনাফা লুটতে। 24 এবং 25 এপ্রিল শ্রীনগর থেকে কলকাতায় ফেরার উড়ানের টিকিটের সর্বোচ্চ দাম ওঠে প্রায় 82,000 টাকা। ঘূর্ণিঝড় রেমালের সময় কলকাতা থেকে বাগডোগরা বিমানের টিকিটের দাম দাঁড়ায় 36,000 থেকে 44,000 টাকা। কলকাতা থেকে গুয়াহাটি বিমানের টিকিট কাটতে হয় 22,000 থেকে 38,000 টাকায়। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কি এয়ারলাইন্স গুলো এইভাবেই বিজনেস করবে? আমরা কি করে সাহায্য করব? এতটা একটা ফ্যামিলিতে যদি 2-3 জন থাকে, সে কি এত টাকা ভাড়া দিয়ে যাবে? এ তো মধ্যবিত্তর কাছে দুঃসাধ্য হয়ে যাচ্ছে। 2030 our Indian aviation is going to be the third largest aviation in the world. সেখানে কি এমন কোনো সিস্টেম করা যায় না যে এমন যদি বিপর্যয় নেমে আসে তাহলে সরকার সরাসরি হস্তক্ষেপ করে কিছু এক্সট্রা ফ্লাইট, ফেরি ফ্লাইট সেখানে দিয়ে এই সাপ্লাইটাকে বাড়িয়ে ডিমান্ড যখন আছে সাপ্লাইটা বাড়িয়ে প্রাইসটাকে একটা জায়গায় আনতে, এবং সরকারটা পারেন। আর এখানেই প্রশ্ন, বারবার যখন দুর্যোগ, দুর্ঘটনায় কিংবা উৎসবের সময় টিকিটের দাম এরকম আকাশছোঁয়া করে দেয় বিমান সংস্থাগুলি, তখন কেন্দ্র সরকার কি করে? অসামরিক বিমান পরিবহন মঞ্চ কেন স্থায়ী কোনো পদক্ষেপ করে না? কেন চোর পালালে বুদ্ধি বাড়ার মতো প্রতিবাদ কিছুদিন পরে পরে তাদের ব্যবস্থা নিতে দেখা যায়? ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।